নমস্কার, শুভ সন্ধ্যা। শান্তন টিভির পর্দায় রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। মঙ্গলবার মহাসমারোহে বারাণসী লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনোনয়ন জমা দেওয়ার আগে গঙ্গা স্নান সারেন প্রধানমন্ত্রী। এরপর বারাণসী দশাশ্বমেধ ঘাটে পুজো দেন তিনি। পুজো দেন বারাণসীর কাল ভৈরব মন্দিরেও। পরে বেলা 12টা নাগাদ মনোনয়ন জমা দিতে যান তিনি। মনোনয়ন জমা দেওয়ার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পণ্ডিত গণেশ্বর শাস্ত্রী, যিনি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করার দিনক্ষণ ঠিক করেছিলেন। পণ্ডিত গণেশ্বর মোদীর মনোনয়নের 4 প্রস্তাবকে মধ্যে অন্যতম। বাকি 3 জন প্রস্তাবক ছিলেন বৈজনাথ পটেল, লালচাঁদ কুশওয়াহা এবং সঞ্জয় সোনকার। প্রধানমন্ত্রী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ দলের বহু শীর্ষ নেতাও উপস্থিত ছিলেন। মোদী জানান, মা গঙ্গা তাঁকে শহরে আমন্ত্রণ জানিয়েছে। এরপর আবেগপ্রবণ হয়ে মোদী আরও বলেন, বারাণসী স্থানীয়রা তাঁকেও একজন বানারসিয়া বানিয়ে দিয়েছে। কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালিয়ে গেল পুলিশ কর্মী খুনের ঘটনার সাজাপ্রাপ্ত কয়েদি স্বর্ণকুমার ত্রিপুরা। শুরু হয়েছে তল্লাশি অভিযান। কয়েদি স্বর্ণকুমার ত্রিপুরার বাড়ি দক্ষিণ জেলার মনুবাজারের ছোট শাকবাড়ি এলাকায়। পলাতক কয়েদি স্বর্ণকুমার ত্রিপুরার বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা গ্রহণ করা হয়েছে। ফের কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালিয়ে গেল পুলিশ কর্মী খুনের ঘটনায় সাজাপ্রাপ্ত কয়েদি স্বর্ণকুমার ত্রিপুরা। এ নিয়ে তৃতীয়বার সে সংশোধনাগার থেকে পালিয়ে গেল। জানা যায়, 2014 সালে চুরির মামলায় পুলিশ তাকে আটক করলে আদালতের নির্দেশে তার ঠাঁই হয় বিশালগড়স্থিত কেন্দ্রীয় সংশোধনাগারে। কিন্তু সে কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালিয়ে যায়। তারপর পুলিশকর্মী অঙ্ক মগ হত্যার ঘটনায় তাকে ফের গ্রেপ্তার করে পুলিশ। সেই মামলায় আদালত থেকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে। ফের একবার তার ঠাঁই হয় কেন্দ্রীয় সংশোধনাগারে। 4 বছর পূর্বে সে দ্বিতীয়বারের মতো কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালিয়ে যায়। তারপর বহির্রাজ্য থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। পুনরায় তার ঠাঁই হয় কেন্দ্রীয় সংশোধনাগারে। কিন্তু কেন্দ্রীয় সংশোধনাগারে কর্মরত জেল পুলিশের গাফিলতির কারণে তৃতীয়বারের মতো ফের সে পালিয়ে যায়। কয়েদিদের উপস্থিতি নিশ্চিত করার সময় দেখা যায় কয়েদি স্বর্ণকুমার ত্রিপুরা নেই। কেন্দ্রীয় সংশোধনাগারের জেলার দেবাশিস শীল ও সাব জেলার নান্টু দাসের নজরে আসে বিষয়টি। তারপর শুরু হয় পুলিশের দৌড়ঝাঁপ। সিপাহীজলা জেলার পুলিশ সুপার আইজি প্রিয়জন সহ বিশালগড় থানার বিশাল পুলিশ বাহিনী ছুটে যায় কেন্দ্রীয় সংশোধনাগারে। শুরু হয়েছে তল্লাশি অভিযান। আসামি স্বর্ণকুমার ত্রিপুরার বাড়ি দক্ষিণ জেলার মনুবাজারের ছোট শাকবাড়ি এলাকায়। পলাতক কয়েদি স্বর্ণকুমার ত্রিপুরার বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা গ্রহণ করা হয়েছে। দৌড়ঝাঁপ চলছে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের। এখন দেখার পুলিশ পলাতক কয়েদি স্বর্ণকুমার ত্রিপুরাকে জালে তুলতে পারে কিনা। তবে রাজ্য পুলিশের চরম গাফিলতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে তা আর বলার অপেক্ষায় রাখে না। শুধুমাত্র বিলাসবহুল গাড়ি দিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করা এবং কারো সানগ্লাস লাগিয়ে নিজেদের জাহির করা সিংহভাগ পুলিশ আধিকারিকের কাজ হয়ে দাঁড়িয়েছে। জনগণের পয়সায় মাসে মাসে মোটা অঙ্ক বেতন পেয়ে তারা এখন বেশ আরামে রয়েছে, যার পরিণামে ঘটছে এই ধরনের ঘটনা। শান্তন টিভি। না করছে কেউ সাংবাদিকের বাড়িতে ক্যামেরা করতো না করছে না না আপনারা কেউ মানে কইছিনি যে সাংবাদিকরা ক্যামেরা করতে পারতো না, বাইরের থেকে সাংবাদিকের কাজ করতে পারতো না? আমরা তো খবর পাই আইছি না, আসামি বাকি যেন খবর পাই আইছি। রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণের দাবিতে মঙ্গলবার সকালে কৈলাসহরের লক্ষ্মীপুর এলাকায় কৈলাসহর ও টিলা বাজারে মূল সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসীরা। জানা যায়, বিগত কয়েকদিন পূর্বে প্রবল বৃষ্টির কারণে লক্ষ্মীপুর এবং নয়াপতন এলাকায় বেশ কয়েকটি বাড়িতে জল জমে যায়। এলাকার জল নিষ্কাশনের ড্রেন না থাকার কারণে দুটি গ্রামের বহু মানুষ ক্ষতিগ্রস্ত।
স্থানীয়দের দাবি এলাকা থেকে জল নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করে দেওয়া হোক, পাশাপাশি নয়াপতন এলাকার বেহাল রাস্তাটি সংস্কার করে দেওয়া হোক। স্থানীয়রা সমস্যা সমাধানের জন্য গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে জেলা শাসকের পর্যন্ত দ্বারস্থ হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই এলাকাবাসীরা মঙ্গলবার সকালে কৈলাসহরে লক্ষ্মীপুর এলাকায় কৈলাসহর ও টিলা বাজারে মূল সড়ক অবরোধ করে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এলাকাবাসীদের দাবি জেলা শাসককে অবরোধ স্থলে গিয়ে সমস্যার সমাধান লিখিত আশ্বাস দিতে হবে। আমরা এখানে বিগত 2 বছর থেকে আমাদের লক্ষ্মীপুর পঞ্চায়েতের 5 এবং 6 নং ওয়ার্ডের জল নিষ্কাশনী ব্যবস্থা নিয়ে গণ আন্দোলনে আমরা এখানে গণ অবস্থানে সবাই সমবেত হয়েছি। দল মত নির্বিশেষে আমরা সবাই লক্ষ্মীপুর এবং নয়াপতনের সমস্ত অংশের মানুষ আমরা গত 2 বছর থেকে বৃষ্টির জল এবং এই বর্ষাকালীন জল নিষ্কাশনী ব্যবস্থা না থাকার কারণে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং অনেক বাড়ি অল্প বৃষ্টি হলেই বাড়ির উঠানে, আঙিনায়, পেছনে সব জায়গায় জল ঢুকে পড়ে। সেই সাথে আমাদের পাশেই এখানে 200 কানির উপরে জায়গা আছে, ক্ষেতের জায়গা, যেগুলা ক্ষেতের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। বৃষ্টির সময় এখানে চাষাবাদ করা যাচ্ছে না। আমাদের এই দাবি গত 2 বছর থেকে দাবি চলছে। আমরা বারবার পঞ্চায়েত, আমাদের লক্ষ্মীপুর পঞ্চায়েত, বিজেপি পরিচালিত পঞ্চায়েতের সাথে আমরা বারবার এই ব্যাপারে আলোচনায় বসেছি। তারা বারবার তালবাহানা করেছে। আজ পর্যন্ত কোনো জল নিষ্কাশনী ব্যবস্থা করে দেওয়ার কোনো ব্যবস্থাই ওনারা করেননি। আমরা ব্যাপারটা আমাদের গৌরনগর আরডি ব্লকের বিডিও মহোদয়কেও লিখিতভাবে জানিয়েছি, আমাদের ডিএম মহোদয়কেও আমরা জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সুরাহা না হওয়ায় আমরা কোনো উপায়ান্তর না পেয়ে সর্বশেষ আমাদের যে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমরা আজকে এই রাস্তা রুখো অভিযানে আমরা এখানে সমস্ত অংশের মানুষ আমাদের এলাকার স্বার্থে আমরা এখানে আজকে সমবেত হয়েছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি পূরণ করা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণ অবস্থান চলবে। আমরা প্রশাসনকে বলতে চাই, আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আপনারা একটা ব্যবস্থা করুন, আর না হলে আমাদের আন্দোলন আগামীতে আরো বড় আন্দোলন হবে এবং আরো রাস্তার উপর আন্দোলন চলবেই আমাদের। ধন্যবাদ আপনাদের। এই যে জল নিষ্কাশন না করার ফলে এতে আপনাদের কি সমস্যা হচ্ছে? সমস্যা প্রতিটা বাড়িতে, এই যে নয়াপতন আমাদের মেইন রোডের পাশেই যে পাড়াটা আছে, যদি একটু বৃষ্টি হলে প্রতিটা বাড়ির জলের নিচে থাকে, যে উঠান আঙিনা আছে, মানুষ ঘর থেকে বের হতে পারছে না। কিছু বাড়িঘর আছে যেগুলাতে এখনো চুলার রান্না বান্না করা হয়, জল চুলার মধ্যে চলে যাচ্ছে, রান্না বান্না করা যাচ্ছে না। তারপরে আপনার ছোট ছোট বাচ্চারা আছে, এরা অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। সেই সাথে মনে করেন প্রাকৃতিক কাজে যাওয়ার জন্য অনেক সময় আপনার ল্যাট্রিন বাথরুমে যাওয়ারও ব্যবস্থা থাকছে না, বৃষ্টি হলে ওইগুলা ভাসিয়ে দিয়ে যাচ্ছে জল, এবং এই সাথে নোংরা আবর্জনা চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। এতে আপনার রোগ জীবাণু ছড়ানোরও একটা সম্ভাবনা থাকছে। এই দুর্ভোগ আমরা 2 বছর থেকে পোহাচ্ছি। সোমবার উদয়পুর মহকুমার জনগণের সার্বিক সমস্যা সমাধানের জন্য পূর্ব নির্ধারিত সময়ে উদয়পুর সিপিএম বিভাগীয় সম্পাদক দিলীপ দত্তের নেতৃত্বে 3 জনের এক প্রতিনিধি দল উদয়পুর পৌর পিতার কাছে ডেপুটেশনে মিলিত হয়ে জামতলা দলীয় অফিস ফিরে আসার সময় শাসক দলের কিছু কর্মীর হাতে আক্রান্ত হয়। এই ঘটনায় বিস্তারিত ঘটনা জানিয়ে মঙ্গলবার উদয়পুর জামতলা সিপিএম বিভাগীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন সংগঠিত করেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রতন ভৌমিক। তিনি বলেন, সোমবার সিপিআইএম নেতা ও কর্মীদের উপর আক্রমণের ঘটনার ব্যাপারে এদিন রাতে রাধাকিশোরপুর থানায় যান। ঘটনার যারা জড়িত তাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ফিরে আসার সময় আবারও আক্রান্ত হয় সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্ত সহ আরও অনেকেই। এর বিরুদ্ধে শাসক দল বিজেপির কিছু সমাজদ্রোহী এ আক্রমণ সংগঠিত করেছে বলে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন উদয়পুর সিপিএম বিভাগীয় নেতৃত্ব। তারা আরও অভিযোগ করেন, পুলিশের সামনে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয় সহ কর্মচারী নেতাদের উপর আক্রমণ করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। সমস্ত ঘটনা জানিয়ে মঙ্গলবার উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মার সঙ্গে মিলিত হয়ে এই ঘটনা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় বলে সাংবাদিক সম্মেলনে জানান রতন ভৌমিক। সাংবাদিক সম্মেলনে রতন ভৌমিক ছাড়া উপস্থিত ছিলেন উদয়পুর সিপিএম বিভাগীয় সম্পাদক দিলীপ দত্ত, নিখিল দাস, পূর্ণমোহন জমাতিয়া সহ
সোমবার উদয়পুর জামতলা এলাকায় সিপিআইএম কর্মীদের অতর্কিত হামলায় আহত হলেন উদয়পুর পৌর পরিষদের এক শ্রমিক সহ বিজেপির যুব মোর্চার এক নেতা। পরবর্তী সময়ে নাম ধাম দিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিজেপি নেতৃত্ব। এক প্রতিবাদে মঙ্গলবার রাধাকিশোরপুর থানা ঘেরাও করল ভারতীয় মজদুর সংঘের কর্মীবৃন্দ। তাদের দাবি, অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করতে হবে। তাছাড়া রাধা কিশোরপুর থানার ওসিকে জানিয়ে দেয় 24 ঘন্টার মধ্যে অভিযুক্তকে আইনের হেফাজতে আনতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনে নামবে ভারতীয় মজদুর সংঘ। স্যারকে বলেছি এক করে এইমাত্র, কিন্তু উনি তার কোনো সদস্য দিতে পারেন নাই। এই জন্য আমরা বলেছি আগামী 24 ঘন্টা আমরা বৃহত্তর আন্দোলনে যাব যদি এই পরিস্থিতিতে পুরো অ্যারেস্ট করা না হয়। কর্মী দেবমতো বিশ্বাস, ওনাকে 6:30 নাগাদ সিপিএম পার্টি অফিসের সামনে অতর্কিত আক্রমণ করা হয়েছে। তো তার পরিপ্রেক্ষিতে গতকালকে আমাদের সেই কর্মচারী সংগঠনের তরফ থেকে আমাদের সেই আরকিপুর থানাতে মিলিত হয়েছে এবং ডেপুটেশন দেওয়া হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, এখন পর্যন্ত কোনো দুষ্কৃতকারীকেই অ্যারেস্ট করা হয় না। তার পরিপ্রেক্ষিতে আমরা ভারতীয় মজদুর সংঘ আজকে আমরা একসঙ্গে মিলিত হয়ে মিটিং করেছি এবং আলোচনা করেছি এবং পরে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকে সকালবেলা আবার ডেপুটেশন দেবো স্যারের কাছে। এইমাত্র আমরা ডেপুটেশন দিয়ে আমরা ফিরে এলাম এবং এই আমরা দিয়েছি আরকিপুর ওসির কাছে, আরকিপুর থানা, আরকিপুর ওসির নিকটে। এবং এই পরিপ্রেক্ষিতে একটা ঘটনা না বললে না হয়। এখানে গতকালকে আমাদের নগর পঞ্চায়েতের যে যিনি চেয়ারম্যান আছেন ওনার সঙ্গে একটা বৈঠক হয়েছে দুপুর 2টা নাগাদ। তো ওনার বক্তব্য হচ্ছে আমরা এত সুন্দরভাবে তাদের সঙ্গে কথাবার্তা বলেছি এবং আলোচনা করেছি, আমাদের তরফ থেকেও কোনো খারাপ ব্যবহার হয় নাই, ওনারাও কোনো খারাপ ব্যবহার করে নাই, সুন্দর আলোচনা হয়েছে। তো তার পরিপ্রেক্ষিতে আমার অফিসের স্টাফ কেন অতর্কিত আক্রমণ হবে তার সুবিচার অবশ্যই চাই। এটাও আমরা রেফারেন্স এনেছি এবং বলেছি স্যারের কাছে, এবং স্যার বলেছে, আমরা বলেছি আগামী 24 ঘন্টার মধ্যে যদি আসামিকে যদি অ্যারেস্ট করা না হয় তাহলে আমরা ভারতীয় মজদুর সংঘ এবং যে এখানে পৌর কর্মচারী সংঘ আছে উভয়ে মিলে আমরা বৃহত্তর আন্দোলন আগামী দিন করে তুলব। এই 24 ঘন্টা আমরা দেখব, তারপরে আমরা বিভিন্ন স্টেপ নেব পরবর্তী ক্ষেত্রে। চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পেরে হাসপাতালে বসে কাঁদছেন 10,323 চাকুরিচ্যুত শিক্ষক। মাধব দেবনাথ মুখ্যমন্ত্রীর সহযোগিতার দাবি করেছেন অসহায় পরিবার। জীবনে এক মুহূর্ত যেন কেড়ে নিল চাকরি, এবার যেন আরও এক কঠিন মুহূর্তের সম্মুখীন চাকুরিচ্যুত শিক্ষক মাধব দেবনাথ। পশ্চিম নোয়াগাঁও এলাকার বাসিন্দা তিনি। লিভারজনিত রোগে আক্রান্ত হয়ে বিক্রি করলেন বাড়ির কিছুটা অংশ। তারপর সে টাকা দিয়ে রাজ্যের বাইরে গিয়ে চিকিৎসা করে সর্বশান্ত হয়ে বাড়ি ফিরলেন, কিন্তু সুস্থ হয়ে উঠতে পারেনি মাধব বাবু। তারপর চিকিৎসা করাতে না পেরে শেষ পর্যন্ত বন্ধন ব্যাংক থেকে আবার 2 লক্ষ টাকা ঋণ নেয়। সে টাকা দিয়ে চিকিৎসা করে সুস্থ হয়ে উঠতে পারেননি। বর্তমানে জিবি হাসপাতালে গত 8 দিন ধরে চিকিৎসারত অবস্থায় রয়েছেন। ঋণ নেওয়া টাকায় চিকিৎসা খরচ বহন করে আজ সমাপ্তির পথে। বর্তমানে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। প্রতিদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। প্রতিদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। হাসপাতালের শয্যায় বসে বলছেন, সরকার তো কিছুই জানালো না। চাকরিটা যদি থাকতো তাহলে হয়তো চিকিৎসা করাটা কিছুটা হলেও সহজ হতো। জীবনে বাঁচার জন্য লড়াইটা এত কঠিন হতো না। কিন্তু বাড়ি বিক্রি করে এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে আজ সবকিছুই শেষের পথে। কিন্তু সুস্থ হয়ে উঠতে পারলাম না, বাঁচব না। এ ঋণের টাকা পরিবার কিভাবে মেটাবে? এ প্রশ্নগুলি কেঁদে কেঁদে একের পর এক বলছিলেন চাকুরিচ্যুত শিক্ষক, যা দেখে মাধববাবুর সহধর্মিনী রত্না দেবনাথ আর চোখের জল ধরে রাখতে পারেননি। আমি চিকিৎসা করতে পারি না, লিভারের অনেক ওষুধের প্রচুর দাম। চাকরি থাকাকালীন আমি যাওয়াই পারছি, আমি চিকিৎসা করছি। আমি চাকরি যাওয়ার নিজের সংসারে চালাইতে পারি না, তাই অসুস্থ। উনি তো 10,323-এর একজন শিক্ষক আছিল, তো সেই চাকরি তো এখন নাই, কিভাবে মানে ওনার চিকিৎসা চলতেছে?
বন্ধন থেকে লোন লইছি, লোন লইয়া চালাইতেছি। কত টাকা লোন নিছেন? 2 লাখ টাকার লোন লইছি। এই যে জীবিতে যে ভর্তি কতদিন যাব? আজকে 8 দিন। হ্যাঁ, গত মঙ্গলবারে ভর্তি করাইছি। এখন এই টাকা দিয়ে কি মানে চিকিৎসা মানে চলছে না বন্ধ আছে? ওখান তো আমার কাছে টাকা নাই, আমি বাইরে নিয়ে আনছি টাকা দিয়ে সেটা। ওনার তো একটা সংগঠন আছে 10,323-এর, কেউ কি খোঁজখবর নিচ্ছে ওনার? না, আজকে আপনারা আইছে। স্বামীর এই অবস্থা, রাজ্য সরকারের প্রতি কি বার্তা রাখবো? রাজ্য সরকারের প্রতি আমার বার্তা, যাতে আমরা পরিবারটিরে বাঁচা। প্রত্যেকটা পরিবারের এই অবস্থা হয়েছে, মানুষ চিকিৎসা করতে পারতেছে না, সংসার চালাইতে পারতেছে না, রোগের চিকিৎসা করতে পারে। আমার রাজ্য সরকারের কাছে অনুরোধ থাকবো, প্রত্যেকটা পরিবার যেন বাঁচে, তাই একটু মানিক সরকার যাতে একটু দেহে, মানিক সাহেব আমার অনুরোধ থাকবো প্রত্যেকটা পরিবারের যাতে তাই একটু দেখে। স্বামীর নামটা কি? মাধব দেব না, বাড়ি কোন জায়গায়? পশ্চিম নোয়াগাঁও ক্যাপ্রামপাড়া। উনি কোন স্কুলে কর্মরত আছেন? চিড়িয়ামুড়া, কুঞ্জমুড়া এসপি স্কুল। আপনার নাম? আমার নাম রত্না সাহা। এমন তো হওয়ার কথা ছিল না। চাকরি হারিয়ে দিন দিন আর্থিকভাবে পরিবারকে ভেঙে পড়েছে পরিবার। 8 দিন ধরে স্বামী হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসার খরচ বহন করার জন্য ব্যাগে আর নেই টাকা, ঋণ নিয়ে চিকিৎসা করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে স্বামীর চিকিৎসা করাতে পারবে। এছাড়া আর বিকল্প কোনো পথ নেই অসহায় মাধব দেবনাথের পরিবারের কাছে। মুখ্যমন্ত্রী যদি চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা করে তাহলে মাধববাবু আবার সুস্থ হয়ে উঠতে পারবে। এটাই ভরসা এবং এটাই দাবি চাকুরিচ্যুত শিক্ষকের পরিবারের। কি সমস্যা নিয়ে আমার জিবি হাসপাতালে ভর্তি হয়েছে? আমার লিভারের সমস্যা নিয়েছে, হাসপাতাল ভর্তি হয়েছি। বাইরেও গিয়ে এলাম, লিভারের সমস্যা। কতদিন যাবো জীবিতে ভর্তি? জীবিতে 8 দিন। এই যে চিকিৎসার খরচ বহন এগুলি কিভাবে করছেন, যেহেতু আপনি মানে চাকরি নেই, রুজি রোজগার নেই, কিভাবে চলছে এগুলো? জায়গা বেচছি তো, জায়গা আসলে অল্প চলেছি। বন্ধন থেকে 2 লাখ টাকা রয়েছে, বন্ধন ব্যাংকেতে 2 লক্ষ টাকা ঋণ নিয়ে তারপর চিকিৎসা চালাইতেছে। এখন অব্দি আপনাদের সংগঠনের পক্ষ থেকে মানে কেউ খোঁজখবর নিছেনি আপনার? আমি জানাইছি না তো, তাই নেই মাত্র। কে কে আছে বাড়িতে? বাড়িতে এক ছেলে, মেয়ে একটা আছে, বিয়ে। যদি চাকরিটা না যাইতো তাহলে আপনার চিকিৎসা কি মানে একটু মোটামুটি চালায় যান। নামটা কি আপনার? নামটা কি? মাধব দেবনাথ। বাড়ি কোন জায়গায়? পশ্চিম নোয়াগাঁও ক্যাপ্রামপাড়া। হাসপাতালে মাধববাবুকে দেখতে গেলেন 10,323 চাকুরিচ্যুত শিক্ষকদের সংগঠন। স্যান্দন টিভি। বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রের। ঘটনা বিশালগড় কাম থানার প্রেম সাগরের মঙ্গলবার দুপুরে। মৃত যুবকের নাম শুভ চৌধুরী, বাড়ি গোকুল নগরে। বাবার নাম শঙ্কর চৌধুরী, পেশায় রং মিস্ত্রি। শুভ চৌধুরী সাঁতার কাটতে পারে না। মঙ্গলবার সমস্ত বন্ধুদের সঙ্গে গভীর খাদে স্নান করতে গিয়ে জলের নিচে তলিয়ে যায় শুভ চৌধুরী। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিকেরা। দীর্ঘ 2 ঘণ্টা যাবৎ খোঁজাখুঁজি করার পর গভীর জলের নিচ থেকে শুভ চৌধুরীর দেহ উদ্ধার করে স্থানীয়রা। নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে ছুটে আসে শুভ চৌধুরীর মা বাবা সহ আত্মীয় পরিজনেরা। কিন্তু শুভর মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন সকলে। এদিকে মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা। পরিবার পরিজনদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেন বিধায়ক।
আমাদের বিশালগড় ফায়ার সার্ভিস স্টেশনে একটা খবর আছে যে কামথানা প্রেম সাগর এলাকাতে একটা জলের মধ্যে একটা বাচ্চা পড়ছে। তারা 5জন টাকা আসছিল, সার করতে নাম ছিল, একজন 4জন উঠছে আর একজন জলেতে পড়ে গেছে আর হেরে খাইতেছিল। মানে কত বয়স? বয়সটা আমি ঠিক করতে পারি না, 17-18 বছর। ছেলে নাম কি? না, শুভ চৌধুরী। কোন জায়গাতে বাড়ি? এর বাড়িটাকে গুগল করে। এটা কিসের জল? এটা নদীর জল। মানে কি কারণে আসলো এখানে? এটা কোন বাড়িটা? এটা তাও জানি না কি কারণে আসছিল। মানে পরিবার নিয়ে আসছিল? না, তারা 4-5 ছেলে। এখানে তো প্রচুর মানুষ হয় এই জায়গাটাতে, না? এই জায়গা তো এখন তো প্রচুর মানুষ। আমাদের বৈষ্ণনগর বিধানসভা এলাকায় একটা নদী আছে। এখানে এই গরমের সিজনে অনেক যুবক ভাইরা এখানে যায়। আজকে একটা তরতাজা যুবক এখানে প্রাণ হারায়। অনেকক্ষণ প্রায় একটা কুড়ের মধ্যে পড়ে গেছে, প্রায় 1 ঘন্টাই কুড়ে ছিল। ফায়ার সার্ভিসগুলো এখান থেকে আনে, হসপিটালে মৃত বলে ঘোষণা করা হয়। এর খবর পেয়ে তৎক্ষণাৎ দেখতে আসে। নামটা ঠিক আমার শুভ চৌধুরী, নাম গোকুলনগরের বাড়ি। বিদ্যুতের খুঁটি বসাতে গিয়ে বিদ্যুতের ছোবলে আহত হল এক শ্রমিক। ঘটনা মঙ্গলবার দুপুরে 54 কদমতলা কুর্তে বিধানসভা সরসপুর গ্রামে। ঘটনার বিবরণে জানা যায়, কদমতলা থেকে সরসপুর হয়ে ব্রজেন্দ্রনগর পর্যন্ত 11,000 কেভির বিদ্যুৎ পরিবাহী তার টানা হচ্ছে। বিদ্যুৎ পরিবাহী এসটি লাইনের পাশে নতুন বিদ্যুতের খুঁটি বসাচ্ছিল আজির উদ্দিন, আব্দুর রব এবং রামকৃষ্ণ দাস। ঠিকাদার লক্ষ্মীকান্ত দাসের অধীন তারা কাজ করছিল। লোহার বিদ্যুতের খুঁটি সোজা করার সময় পা পিছলে করে খুঁটি বিদ্যুৎ পরিবাহী এসটি লাইনের সংস্পর্শে চলে যায়। ফলে 2 শ্রমিক কোনো ক্রমে রক্ষা পেলেও আজির উদ্দিন বিদ্যুতের ছোবলে গুরুতরভাবে আহত হয়। তার ডান পা সহ কোমরের একাংশ পুড়ে যায়। সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মী ও বিদ্যুৎ দপ্তরের কর্মীদের। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আহত আজির উদ্দিনকে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দীপাল চাকমা আহত শ্রমিককে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করে দেয়। ধর্মনগর জেলা হাসপাতাল থেকে আজির উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। তো এরকম সাবল হয়েছে আর সাবলটা হয়ে গেছে, লিয়ার পরে কোনো পিটিট লাগছে। মানে কিতাল খাজে আছিলেন? 11,000 ভোল্টেজ টোটাল লাইন, নতুন লাইন টানা চলের। এটা কোন রোডে টানা চলের? এটা তো জায়গার নামটা জানি না। তাই নাকি তাই বিদ্যুতের লগে হয়ে গেছে? নাম কি তো তাই? এরপর তোমরা কদমতলা হাসপাতালে লিয়ে আইছো? কয়জন আসলে খাজো? 3 জন। মুঙ্গিয়াগামী ব্লকের অধীন প্রত্যন্ত এলাকায় জমিয়ারা এবার জুম চাষের পরিবর্তে বিকল্প খুঁজছে, কারণ তাদের দুঃখ দুর্দশা অন্তহীন হয়ে পড়েছে। মন্ত্রী বিকাশ দেববর্মার বিধানসভা কেন্দ্রে জমিয়াদের দুর্দশা অন্তহীন। ভোট আসে, ভোট যায়, ভাগ্যের চাকা যেন একই জায়গায় থমকে আছে জনজাতি গিরিবাসী জমিয়াদের। বাম থেকে রাম, সব সরকারি শাসনই যেন একই। ভোটের আগে নানা প্রতিশ্রুতি দিলেও ভোট ফুরিয়ে গেলে আর দেখা মিলে না তাদের। জমিয়াদের দিকে রাজনৈতিক নেতাদের চোখ তুলে দেখার আজ সময় হয়ে ওঠে না। যে সকল গিরিবাসীরা জমির উপর নির্ভর করে তাদের অবস্থা কেমন খোঁজ নিতে দেখা যায় না কাউকে। এমন অভিমত ব্যক্ত করে নিজেদের অভিব্যক্তি ব্যক্ত করলেন জুমিয়া পরিবারগুলি। সাধারণত জুমের চাষ করে তাদের বছরের বেশিরভাগ সময় পরিচালনা করে থাকে, কিন্তু প্রকৃতি বিমুখ হলে তাদের অর্থনৈতিক সংকটের অন্ত থাকে না। জুমের ফলন ভালো হয়নি এবছরও সময় বৃষ্টি না হওয়ায় জুম ভালো হয়নি। মুঙ্গিয়াগামী ব্লকের অধীন প্রত্যন্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম একটি উল্লেখযোগ্য জায়গা হল 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র, অর্থাৎ মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্রের তুইকর্ম এডিসি ভিলেজের অন্তর্ভুক্ত বিলাইহাম এলাকায় বসবাসরত গিরিবাসীর আয় উপার্জনের মাধ্যম হল জুম চাষ। আসাম আগরতলা জাতীয় সড়কের চাকমাঘাট থেকে দীর্ঘ পাহাড়ি চড়াই উতরাই পার করে পৌঁছতে হয় এই বিলাইহাম এলাকাটিতে প্রায় 150 পরিবারের বসবাস।
যার বেশিরভাগই রিয়াং সম্প্রদায়ের। প্রতি বছরের নেই গত বছরও জমির চাষ করেছে তারা, কিন্তু ফলন ভালো হয়নি গত জুম চাষে। ফলে আর্থিক অভাবে সমস্যার শিকারগ্রস্ত হয়ে পড়ে জমিয়ারা। বাধ্য হয়ে বিকল্প খোঁজার চেষ্টা করছে তারা। বর্তমানে জঙ্গলে অরলের ডাল, কলার মোচা এবং জঙ্গলের সংগৃহীত নানা সামগ্রী বিক্রি করে সংসার প্রতিপালন করার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কিন্তু তাতে যে ভরণ পোষণ হয় না। বাধ্য হয়ে ইটভাটায় কাজ, গৃহস্থের বাড়িতে রাবার বাগান ইত্যাদি বিভিন্ন জায়গায় হাজিরা কাজ করে সংসার প্রতিপালন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। পারেনি মুখে নরনি নক রক নুখু রকলে বাইকে চলিত নাইলে চিনবা নো ইনকাম তো বাইকে রাং পয়সা রগাজি বুকতে রাং পয়সা তো বেনে বেনতি কামলাও হাজিরা থাঙ্কেছে মাইনে হা রাং পো নুনি ও বুকরय ताव बुकरय बङा फानान बुकरय फुनि मुथं बुताकले थाइया सिबाय बुथाइया खक्र बुथाइया साकमा बुथाइया नगौ बें लाबार बाजार किसा मिसा बेयाव गोलाके आरो रो कामला ও যাও। সরকারিভাবে সাহায্য সহযোগিতা পেলে এই সমস্যা থেকে কিছুটা নিস্তার পাবে বলেও আশা ব্যক্ত করে জমিয়া পরিবারের সদস্যরা। স্যান্দন টিভি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।